সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, দুর্নীতিবাজ মীর জাফররা বাদ, নেতৃত্ব দেবেন নতুনরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত, আন্তর্জাতিক বাজারের দোষ, তারেক সরকারের দেশীয় ব্যর্থতার ঢাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ, তারেকের শেষ ভরসা হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বরফ আছে, মজুদ আছে, তবু তেল নেই, সংকট নাকি বিএনপি সরকারের ব্যর্থতার নগ্ন বাস্তবতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পুরো দেশ ও জাতির ফেঁসে যাওয়ার আখ্যান, একটা পাম্প, ৩০০ গাড়ি আর রাশি রাশি মিথ্যা প্রতিশ্রুতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ঠাকুরগাঁওয়ে ছাত্রদল গণ অধিকারের নেতৃকর্মীদের সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির পর যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের ওপর হামলা বন্ধ, যুদ্ধবিরতির ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যা আছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল, যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই। তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কি কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা। সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকা নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে তো একজনকে তো নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আওয়ামী লীগারের জন্ম ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে। যে পরিবারের তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪-এর ১১ মার্চ থেকে ২০১০-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মা শাহিদা মহিউদ্দিন এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান। তাকে বড় করে তোলেন সৎ মা হাসিনা মহিউদ্দিন। মহিবুল হাসান চৌধুরী নওফেল পেশায় একজন আইনজীবী। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অব ল থেকে স্নাতকোত্তর। পরে লিঙ্কনস ইনের ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ এই নেতা। দ্য ইউনিভার্সিটি অব ল থেকে আইন, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেও পড়াশোনা করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছেন। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে। আলোচনা চলছে নসরুত হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সরকারে থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান।
জুনাইদ আহমেদ পলককে নিয়েও কম আলোচনা হচ্ছে না। তার ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের শক্তি দেখা যায়। তিনি নিজেকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তবে আওয়ামী লীগের মতো একটি দলের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নির্ভর হলেই হয় না, মাঠ পর্যায়ের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া তিনি এখন জেলে, কবে জামিন পাবেন তা কেউ জানে না। আলোচনা হচ্ছে মোহাম্মদ এ আরাফাতকে নিয়েও। তার শক্তি মূলত বুদ্ধিভিত্তিক এবং মিডিয়া ভিত্তিক। তারও আন্তর্জাতিক মহলের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। হাসিনা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। মাঠ পর্যায়ের রাজনীতিতে তিনি কতটা শক্তিশালী হতে পারবেন সেটা স্পষ্ট নয়। দলের আভ্যন্তরীণ কাঠামো বোঝার দিক থেকে বিপ্লব বড়ুয়ার মতো নেতারা বেশ গুরুত্বপূর্ণ। তিনি দক্ষতার সঙ্গে তার দফতর সম্পাদক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। দলের মেকানিজম নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু পরিচিতি শুধুমাত্র দলের মধ্যেই সীমাবদ্ধ। নাহিম রাজ্জাকের ক্ষেত্রে পারিবারিক নৈতিক ঐতিহ্য একটি বড় বিষয়। তিনি নিজেকে এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। নাম শোনা যাচ্ছে শাহরিয়ার আলমের। তিনি একজন দক্ষ আমলা। কূটনীতি স্তরে তার বিভিন্ন ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, ভালো বৈশ্বিক যোগাযোগ রয়েছে। তবে তৃণমূল স্তরে যোগাযোগ বেশ দুর্বল। ১.৫ মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেল নেই। দোকানে গেলে বিক্রেতা বলেন মাল নাই। সুপার শপে গেলে বলে একজনকে ২টার বেশি দেওয়া যাবে না। আর খোলা বাজারে তেলের কেজি এখন ২১০ টাকা ছুঁয়েছে। ঈদের আগেও এটা ২০০ টাকার উপরে উঠেছিল, ঈদের পরে আরও বেড়েছে। যে মানুষটার পকেটে ১০০ টাকা আছে সে এখন আধা কেজি তেলও কিনতে পারছে না। এই পরিস্থিতিতে সরকার কি করছে? বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি জমা পড়েছে। সেই চিঠি নাকি এখনও বিবেচনাধীন। বিবেচনা চলছে আর মানুষ রান্নাঘরে হিসাব করছে এই মাসে তেলে কতটা কাটছাট করা যায়। কোম্পানিগুলো বলছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা বলছে। এই কথা সম্পূর্ণ মিথ্যে নয়, কিন্তু এটাই পুরো সত্যি নয়। কারণ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সেটা মোকাবেলা করার জন্যই তো একটা সরকার থাকে। মজুদ নিয়ন্ত্রণ করার জন্য, সরবরাহ চেইন ঠিক রাখার জন্য, সাধারণ মানুষ যাতে বাজারে গিয়ে খালি হাতে না ফেরে সেটা নিশ্চিত করার জন্য। সেই কাজটা হচ্ছে না। ডিলার পর্যায়ে দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো, অথচ বোতলের গায়ে দাম আগেরটাই লেখা আছে। এই ফাঁকে কেউ নির্ধারিত দামে বিক্রি করছে না, কেউ মাল সরিয়ে রাখছে। ভোক্তা মাঝখানে পিষ্ট হচ্ছে। টিসিবির তথ্যই বলছে ১ বছরে খোলা সয়াবিনের দাম ১৮% বেড়েছে। এটা কোনো ছোট সংখ্যা না, বিশেষত যে মানুষটার আয় ১ বছরে ১৮% বাড়েনি তার জন্য। মুগদা, মানিকনগর, খিলগাঁও, মতিঝিল, রাজধানীর যে কোনো বাজারে গেলেই এই ছবি দেখা যাচ্ছে। এটা কোনো এলাকার সমস্যা না, পুরো শহরের সমস্যা, সম্ভবত সারা দেশের সমস্যা। অথচ এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো জরুরি পদক্ষেপ নেওয়ার কথা শোনা যাচ্ছে না। কোনো তদারকি নেই, কোনো বাজার অভিযান নেই, কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। নিম্ন আয়ের মানুষেরা এখন বাধ্য হয়ে খোলা তেল কিনছেন। সেই খোলা তেলের দামও বেড়ে গেছে, মানে পালানোর পথ বন্ধ। যে পরিবার আগে মাসে ৫ লিটার তেল কিনত সে এখন হিসাব মিলাতে পারছে না। এই কষ্টটা পরিসংখ্যানে ধরা পড়ে না, কিন্তু প্রতিটা রান্নাঘরে টের পাওয়া যায়। সরকার যদি মনে করে আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে পার পাওয়া যাবে, সেটা ভুল ধারণা। মানুষ বোঝে কখন সরকার সত্যিই অসহায় আর কখন শুধু উদাসীন। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সেটা অসহায়তা না, এটা উদাসীনতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছিল। ইউনূস সরকারের ১.৫ বছরের শাসনামলে দেশটি সব দিক দিয়ে খাদের কিনারে চলে গিয়েছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার দেশটিকে আর ঋণ দিতে রাজি হয়নি। তারা জানিয়েছিল সরকার বদল হলে তারা এই ঋণের ব্যাপারে নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ১ মাস পূর্ণ হয়ে গেল। এই ২ বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশকে আর্থিক দিক থেকে সাহায্য করার কোনো প্রস্তাব বা তারা আলোচনায় রাজি থাকার বার্তা দেয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর তিনি একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মাঝখান থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তার সব পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এর মধ্যে আগের সরকারের একটি চুক্তি তারেক সরকারকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। এই যুদ্ধের ফলে বাংলাদেশের প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটেছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বহু উড়ানের যাত্রা বাতিল করা হয়েছে। জিনিসপত্রের দাম এই কয়দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বলা হচ্ছে এই ক্ষেত্রে সরকারের কোনো দোষ নয়, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারেক সরকার হয়তো মূল্যবৃদ্ধিতে লাগাম পরানোর চেষ্টা করতে পারেন, কিন্তু তার পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। চলতি অর্থবর্ষ বাংলাদেশের জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন হাজার বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে তার মূল কারণ কি শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ? এই আর্থিক ভিত দুর্বহ হওয়ার জন্য আগের সরকার ভীষণভাবে দায়ী। বহু দেশের কাছে আগের সরকার মোটা টাকার ঋণ করেছে। সেই ঋণের বোঝা এখন নতুন সরকারের কাঁধে এসে পড়েছে। বাংলাদেশের রিজার্ভ ভালো থাকলেও বিদেশ থেকে যেসব টাকা দেশে আসার কথা, সেই সব চ্যানেল এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশে তৈরি হয়েছে একটা আর্থিক সংকট। আমরা অনেকেই জানি বাংলাদেশের শ্রমবাজার ভীষণভাবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। যুদ্ধ শুরু হওয়ায় সেই সব শ্রমিকে মধ্যপ্রাচ্যের সেই সব দেশে যেতে পারছে না। আবার যাদের ফিরে আসার কথা ছিল তারা সেখানে আটকে পড়েছে। অনেকে আবার চাকরি হারিয়ে ফেলার আশঙ্কা করছেন। ফলে বহু পরিবারকে বাঁচতে হলে ঋণ নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব 10 থেকে 15টি দেশের ওপর পড়তে শুরু করেছে। এই সব দেশগুলির মধ্যে বাংলাদেশও রয়েছে। ইতিমধ্যে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বের অর্থনীতিতে প্রবল ঝাঁকুনি দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কতটা আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেদিকে তাকিয়ে সে দেশের মানুষ। তারেক রহমান এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে কি পদক্ষেপ করেন সেটাও দেখার মতো বিষয়। বাংলাদেশের মতো একই ধরনের সংকট তৈরি হয়েছে পাকিস্তানেও। শেহবাজ শরীফ সরকার বেশ কিছু পদক্ষেপ করেছেন। প্রশ্ন উঠছে, পাকিস্তানের দেখাদেখি বাংলাদেশও কি সেই পথে হাঁটবে? তারেক সরকারকে বেশ কয়েকটি ঘটনা তাড়া করে বেড়াবে। বলা যেতে পারে জ্বলন্ত সমস্যা তাড়া করবে। সেই সব সমস্যার মধ্যে প্রধান সমস্যা দেশের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। পাশাপাশি খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলার দায়িত্ব তার। পালাবদলের পর ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পর মানুষের মনের মধ্যে একটা আশার আলো তৈরি হয়। তারা সরকারের থেকে ভালো কিছু প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে একদিকে দেশকে আর্থিক দিক থেকে রক্ষা করার মতো গুরু দায়িত্ব যেমন তারেক রহমানের কাঁধে রয়েছে, কাঁধে চেপেছে দেশের জ্বলন্ত সমস্যার সমাধান করা। অনেকে বলছেন এই অবস্থায় তারেকের পরিদ্রতা হয়ে উঠতে পারেন হাসিনা। তার সুপরামর্শই বাংলাদেশকে রক্ষা করতে পারে। দেশের মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন। পেট্রোল পাম্প বন্ধ, যানবাহন অচল, অর্থনীতির চাকা ধীর গতি। কিন্তু মন্ত্রীরা বলছেন সংকট নেই। প্রশ্ন হল, তাহলে এই লাইন কার জন্য? এই ভোগান্তি কার জন্য? আর এই অসামঞ্জস্যপূর্ণ বাস্তবতার দায় কে নেবে? সম্প্রতি বিভিন্ন জাতীয় প্রতিবেদনগুলো এক ভয়াবহ চিত্র তুলে ধরছে। ঢাকা থেকে জেলা, শহর থেকে গ্রাম, সবখানেই জ্বালানির জন্য হাহাকার। কোথাও পাম্প বন্ধ, কোথাও অর্ধেক সরবরাহ, আবার কোথাও কালোবাজারে দ্বিগুণ দামে তেল বিক্রি হচ্ছে। অথচ সরকারের বক্তব্য, সরবরাহ স্বাভাবিক, মজুত পর্যাপ্ত, চাহিদার তুলনায় বেশি আমদানি। এই দ্বৈত বাস্তবতা কেবল প্রশাসনিক দুর্বলতা নয়, বরং নীতি নির্ধারণের ভয়াবহ বিচ্ছিন্নতার প্রমাণ। মাঠের বাস্তবতা যেখানে সংকটের কথা বলছে, সেখানে কাগজে হিসাব দিয়ে পরিস্থিতি ঢাকার চেষ্টা জনগণের সাথে এক ধরনের প্রতারণা ছাড়া কিছুই নয়। সরকার বলছে আতঙ্কে মানুষ বেশি কিনছে, তাই সংকট তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হল, মানুষ আতঙ্কিত কেন? এই আতঙ্ক কি আকাশ থেকে নেমে এসেছে, নাকি সরকারের অদক্ষতা, অস্পষ্ট নীতি এবং তথ্যের অসামঞ্জস্যই মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে? পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ আরও গুরুতর। তারা প্রয়োজনের অর্ধেক তেলও পাচ্ছেন না। ট্যাঙ্ক লরি অর্ধেক ভর্তি করে পাঠানো হচ্ছে। এর ফলে একদিকে সরবরাহ চেইন ভেঙে পড়ছে, অন্যদিকে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, যার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। সরকার এখন দায় চাপাচ্ছে মজুতদার ও কালোবাজারির ওপর। কিন্তু প্রশ্ন হল, এই অবৈধ মজুতদাররা কারা? তারা কি হঠাৎ করে জন্ম নিয়েছে, নাকি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্বল নজরদারির ফলেই এই সিন্ডিকেট গড়ে উঠেছে? সংকটের গভীরে রাজনৈতিক ব্যর্থতা। এই সংকট কেবল জ্বালানির নয়, এটি রাষ্ট্র পরিচালনার সক্ষমতার সংকট। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা নতুন কিছু নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি দামের ওঠানামা এসব বহুবার ঘটেছে। কিন্তু একটি দায়িত্বশীল সরকার এসব পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি নেয়, বিকল্প উৎস নিশ্চিত করে, কৌশলগত মজুত করে তোলে। এখানেই প্রশ্ন আসে, কেন বর্তমান সরকার সেই প্রস্তুতি নিতে ব্যর্থ হল? শেখ হাসিনা আমলের দূরদর্শিতা, এক তুলনামূলক বাস্তবতা। অতীতের দিকে তাকালে একটি স্পষ্ট পার্থক্য চোখে পড়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় জ্বালানি খাতে নেওয়া হয়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ ও দূরদর্শী উদ্যোগ। বহুমুখী আমদানি উৎস, মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে রাশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি। স্ট্র্যাটেজিক স্টোরেজ বৃদ্ধি, বড় আকারের জ্বালানি সংরক্ষণাগার নির্মাণ, যাতে অন্তত কয়েক মাসের চাহিদা পূরণ করা যায়।
এলএনজি টার্মিনাল ও বিকল্প জ্বালানি, গ্যাস সংকট মোকাবেলায় এলএনজি আমদানি ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝোঁক। ডিজিটাল মনিটরিং, সরবরাহ চেয়ে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার, যাতে মজুতদারি ও চুরি কমানো যায়। এসব উদ্যোগের ফলে বৈশ্বিক সংকটের সময়ও দেশের জ্বালানি পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। দীর্ঘ লাইন, পাম্প বন্ধ, সহিংসতা এসব দৃশ্য তখন নিয়মিত ছিল না। বর্তমান বাস্তবতা, অস্বীকারের রাজনীতি। আজকের পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সমস্যার স্বীকার না করা। যখন মন্ত্রী বলেন সংকট নেই, তখন তিনি কেবল বাস্তবতাকে অস্বীকার করেন না, বরং সমাধানের পথও বন্ধ করে দেন। কারণ সমস্যা স্বীকার না করলে সমাধানও সম্ভব নয়। পরিশেষে উল্লেখ করতে চাই, জ্বালানি সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বড় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন। জনগণ আজ শুধু তেল চায় না, তারা চায় সত্য, স্বচ্ছতা এবং কার্যকর পদক্ষেপ। সরকার যদি এখনও বাস্তবতা না বোঝে, তবে এই সংকট কেবল পাম্পের লাইনে সীমাবদ্ধ থাকবে না, এটি অর্থনীতি, রাজনীতি এবং জনজীবনের প্রতিটি স্তরে বিস্তৃত হবে। সময় এসেছে অস্বীকার নয়, দায়িত্ব নেওয়ার। বাংলাদেশের মূলধারার রাজনীতি দুই ভাগে বিভক্ত: ১. আওয়ামী লীগ, ২. আওয়ামী বিরোধী। বাংলাদেশে দীর্ঘকাল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপিও। সময়ের হাত ধরে সবকিছু বদলে যায়। বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন হয়েছে, বিশেষ করে ২৪-এর গণ-অভ্যুত্থানের পর। জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে অবৈধ উপায়ে ইউনূস ক্ষমতা দখল করেন। মানুষ যে আশা নিয়ে ইউনূসকে ক্ষমতায় আসীন করেছিল, তাদের সেই আশা পূরণ হয়নি। উল্টে বাংলাদেশ সব দিক দিয়ে পিছনের সারিতে চলে গিয়েছিল। ফলে দেশবাসী চেয়েছিল দ্বিতীয় দফায় আরও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। সবকিছু আগে থেকেই সাজানো ছিল, দরকার ছিল একটা সিলমোহরের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন আসলে সেই সিলমোহরের কাজ করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ এবং হাসিনার ঘরোয়াপসির বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয় দলটির বিষয়ে তার বা তার দলের অবস্থান কি। জবাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। কারণ আজ যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আগামী দিনে তার দলকে অন্য কোনো দল নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বিবৃতির পর মনে হতেই পারে তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ দেশে ফিরুক। এর পিছনে বেশ কয়েকটি যুক্তিও উঠে আসতে শুরু করেছে। সেই যুক্তি নিয়ে পর্যালোচনা দূরে সরিয়ে রেখে আলোচনা করা যাক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়ে দিয়েছেন তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষপাতী নন। অথচ নির্বাচনের প্রাক্কালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় শোনা গিয়েছিল ঠিক উল্টো কথা। অনেকে এখন বলছেন আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে টানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন, আর ভোট মিটতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এর থেকে বোঝা যাচ্ছে অবৈধ ইউনূস সরকার তাদের মেয়াদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। সমস্যা হল বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় না। তবে কি তারেক সরকার ওই দলটির ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? বিশ্লেষকেরা বলছেন অবৈধ ইউনূস সরকারের নির্বাহী আদেশের কোনো মূল্য নেই, কারণ এই সরকার জনগণের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়নি। তারা গোলেমালে ফাঁকতালে ক্ষমতা দখল করেছে। জুলাই অগাস্টের গণ-অভ্যুত্থানের কারণে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়, ইউনূস সরকার সেই শূন্যস্থান দখল করে। বলা হচ্ছে বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললেও দলের কিছু যাবে না, কিছু আসবে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশের সার্বিকভাবে উন্নত হয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসার ফলে যারা মনে করছে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। যদি তারেক রহমান হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতেন, তাহলে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার কয়েকদিনের মধ্যে ঘোষণা করতেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরার নতুন অঙ্গীকারের স্থিতিশীলতা ও টেকসইতা নির্ভর করবে তারেক রহমান কিভাবে এই গুরুত্বপূর্ণ কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার বিষয়টি পরিণত করার মোকাবিলা করেন তার ওপর। শহীদুল ইসলাম ভোর থেকে 5টা পাম্প ঘুরলেন। শাহরিয়ার রহমান খিলক্ষেত থেকে বের হলেন, 3টা পাম্প ঘুরলেন। আবদুল্লাহ আল মামুন ভোর 5টায় লাইনে দাঁড়ালেন, 8 ঘণ্টা পরেও তেল নেই। এরা সবাই সাধারণ মানুষ, কেউ গাড়ি চালক, কেউ চাকরিজীবী, কেউ কলেজ পড়ুয়া ছেলে।
এদের কারো কাছে সময় ফেলনা জিনিস না, তবু রাস্তায় বসে আছেন, গাছের ছায়ায় ঘুমাচ্ছেন, অপেক্ষা করছেন। এটা ২০২৬ সালের এপ্রিল মাসের ছবি, রাজধানী ঢাকার ছবি। আসাদ গেটের একটা পাম্পে দুপুর ১২টায় ২৩০টা প্রাইভেট কার আর ১৩৮টা মোটরসাইকেল লাইনে। বিজয় সরণিতে ৪২১টা গাড়ি, ৬৩৩টা মোটরসাইকেল, লাইন তেজগাঁও পার হয়ে যাচ্ছে। পাম্পের কর্মকর্তা বলছেন, গতকাল রাতেই তেল শেষ, ডিপোতে গাড়ি গেছে, কখন আসবে জানি না। এই জানি না কথাটাই আসলে গোটা শাসন ব্যবস্থার সারসংক্ষেপ। অথচ মন্ত্রী বলছেন তেলের অভাব নেই। এই দেশে এখন এটাই নিয়ম হয়ে গেছে। মানুষ রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা কষ্ট পাচ্ছেন, আর উপর মহল থেকে বলা হচ্ছে সব ঠিক আছে। এই ফাঁকটা, মানুষের বাস্তব জীবন আর সরকারি বয়ানের মাঝখানের এই বিশাল খাতটা, এটাই বিএনপি সরকারের আসল পরিচয় হয়ে উঠেছিল। ২০০১-৬ সাল পর্যন্ত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া দল যে দেশের জ্বালানি সংকট সামলাতে পারবে না, সেটা কি অবাক করার মতো কিছু? গত সপ্তাহে আত্মীয়ের কাছ থেকে ২ লিটার তেল ধার করে কলেজে যাওয়া একটা ছেলের গল্প আসলে এই সময়টার সবচেয়ে বড় রাজনৈতিক দলিল। যে দেশের মানুষ মাংসের স্বাধীনতা চেয়েছিলেন, সে দেশের মানুষ এখন মোটরসাইকেলের জন্য ২ লিটার তেলও ঠিকমতো পাচ্ছেন না। এটা নিছক জ্বালানি সংকট না, এটা একটা ব্যর্থতার গল্প। পরিকল্পনার ব্যর্থতা, অগ্রাধিকারের ব্যর্থতা, মানুষের দিকে তাকানোর ব্যর্থতা। ইউনূস সরকার এখন নেই, ১৭ই ফেব্রুয়ারি থেকে বিএনপি ক্ষমতায়। কিন্তু ওই ১.৫ বছরের ক্ষত সহজে যাওয়ার না। একটা দেশের অর্থনীতি, জ্বালানি অবকাঠামো, সরবরাহ ব্যবস্থা এত সহজে ঠিক হয় না। এই পাম্পে পাম্পে লাইন, এই কখন তেল আসবে জানি না জবাব, এই রাস্তায় আটকে থাকা মানুষগুলো সেই ক্ষতেরই চিহ্ন। শহীদুল ইসলাম বলেছিলেন, তেল নিতে এসে ফেঁসে গেছি মনে হচ্ছে। না ভাই, শুধু আপনি না, ৫ আগস্ট ২০২৪-এর পর পুরো দেশটাই ফেঁসে গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কোয়েল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ নুরুন্নবী সরকারের অফিস রাত ৯টা পর্যন্ত খোলা রাখাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের নেতৃকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ৭ এপ্রিল রাত ৯:৩০টার দিকে রানী শঙ্কোয়েল উপজেলা পিআইও কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রানী শঙ্কোয়েল ছাত্রদলের কলেজ কমিটির সভাপতি আতিক ও গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা রাখার বিষয়টি জানতে চাইতে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন সহ কয়েকজন নেতৃকর্মী পিআইও কার্যালয়ে যান। এ সময় পিআইও এবং উপস্থিত নেতাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতৃকর্মীদের একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন অফিসের কর্মচারীরা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উপজেলা ছাত্রদলের নেতৃকর্মীরা ঘটনাস্থলে এসে গণ অধিকার পরিষদের নেতৃকর্মীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া নেতৃকর্মীদের উদ্ধার করে। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, আমরা সরকারি নিয়মের বাইরে কেন অফিস খোলা রাখা হয়েছে জানতে চাইতে গেলে আমাদের সঙ্গে অসৎ আচরণ করা হয়। পরে আমাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ বিষয়ে পিআইও মোহাম্মদ নুরুন্নবী সরকারের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কারোই বক্তব্য পাওয়া যায়নি। রানী শঙ্কোয়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আলবারি বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রকল্পের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দিন দুপুরে লোকজনের সামনে এক ইউপি সদস্যকে ৩.৫ হাত মাটির নিচে পুঁতে ফেলার হুমকি দেন পিআইও মোহাম্মদ নুরুন্নবী সরকার। এ ঘটনায় জেলা জুড়ে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে বাচর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আক্কাশ আলী তার বিরুদ্ধে রানী শঙ্কোয়েল থানায় অভিযোগ দায়ের করেন। শুধু তাই নন, রানী শঙ্কোয়েলে যোগদানের পর থেকেই পিআইও নুরুন্নবী সরকার সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। সরকারি বিধি লঙ্ঘন করে অফিস কক্ষে
ধূমপানসহ নানা অনিয়মের অভিযোগ তুলে এর আগেও তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। সেই মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় 2 সাংবাদিক রফিকুল ইসলাম সুজন ও ফারুক আহমেদ সহ 6 জনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগে মামলা দায়ের করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 2 সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি 2 সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিমুখী যুদ্ধবিরতি। তবে তিনি এক শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দেয় তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি আরও বলেন, আমরা ইরানের কাছ থেকে 10 দফার একটি প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি। ট্রাম্পের মতে চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় কেটে গেছে। তিনি বলেন, অতীতের বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রায় সবকটিতেই যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। এই 2 সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং সম্পন্ন করতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে ট্রাম্প এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য সম্মানের। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেও শেষমেশ এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে এবার সম্মত হয়েছে দখলদার ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বারাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, ইসরায়েলও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেদনটি ইসরায়েলের সরকারি গণমাধ্যম কানেও প্রচারিত হয়। হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলের চ্যানেল 12কে জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। এছাড়া আপাতত গোলাগুলি বন্ধ রাখার জন্য প্রতিরক্ষা দপ্তরে কোনো নির্দেশনা নেই বলেও জানা গেছে। ইসরায়েলি বা মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলা থেকে সরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 2 সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এ ঘোষণা দেন তিনি। এই ঘোষণায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ এবং ফিল্ড মার্শাল ওসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অনুরোধ ছিল ইরানের উদ্দেশ্যে পাঠানো ধ্বংসাত্মক হামলা স্থগিত রাখা। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি হবে দ্বিপাক্ষিক। তিনি ইসরায়েলের বিষয়টি সরাসরি উল্লেখ করেননি, যারা ইরান এবং লেবাননেও হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি কার্যকর 10 দফার প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই 2 সপ্তাহ সময় চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায় দীর্ঘমেয়াদী সমস্যাটি এখন সমাধানের কাছাকাছি রয়েছে।